বাজেট ঘাটতি মেটাতে দেশের ব্যাংকগুলো থেকে 1,38,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। গেল বাজেটেও ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল 1,37,500 কোটি টাকা। বিশ্লেষকরা মনে করছেন, বাজেট ঘাটতি মেটাতে সরকারের অতি ব্যাংক নির্ভরতার কারণে বেসরকারি খাত ঋণ পাবে না। এতে কমবে বিনিয়োগ, বাড়বে বেকারত্ব। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক। রেদওয়ান, আপনার প্রতিবেদনটি দেখলাম। আমার আপনার কাছে শুরুতেই যে প্রশ্ন থাকবে, বাজেটের যে ঘাটতি মেটানোর কথা বলা হচ্ছে, কিভাবে আসলে এই ঘাটতি মিটবে সেই প্রক্রিয়াটা যদি একটু শুনি। ব্যাংক ঋণ নিয়ে কিভাবে আসলে মেটানো হবে ঘাটতি? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের যে বাজেট থাকে, বা আমাদের দেশে হোক বা সব দেশেই বাজেটের একটা ঘাটতি থাকে। সেই ঘাটতি মেটানোর জন্য সাধারণত দেশীয় উৎস থেকে এবং বৈদেশিক উৎস থেকে ঋণ করে, যে বাজেটের যে ঘাটতিটা থাকে সেটা মেটানোর জন্য। তো দেশীয় উৎস থেকে যে ঋণ নেয় তার একটা বড় অংশ কিন্তু ব্যাংক থেকে নেওয়া হয়, আর বাকিটা সঞ্চয়পত্র সহ আরও বিভিন্ন খাত আছে সেখান থেকে নেওয়া হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের যে বাজেটের রাজস্ব যেটা আহরণ হয়, সেই রাজস্ব আহরণের যে ঘাটতি দেখা যায় প্রতি বছরই, কাঙ্ক্ষিত রাজস্ব উঠে আসে না। তার কারণে কিন্তু ব্যাংক ঋণের উপরে বেশি নির্ভর করতে হয় সরকারকে। আর যখন সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নেয়, স্বাভাবিকভাবেই ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারকে ঋণ দিয়ে দিলে যে এটা বেসরকারি খাতে বা ব্যক্তি খাতে কিন্তু ঋণের প্রবাহটা কমে যায়। আর যখনই ব্যক্তি খাতে ঋণের প্রবাহটা কমে, তখন মানুষ কিন্তু বিনিয়োগ করতে পারে না, এবং যারা তাদের যে মূলধন দরকার হয়, যারা ব্যবসায়ী রয়েছেন, তারা সেই জায়গাটিতে একটি সমস্যার মধ্যে পড়েন, এবং অনেক ক্ষেত্রে বেশি সুদ হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের ব্যবসায়িক খরচ বেড়ে যায়। সব কিছু মিলিয়ে বেসরকারি বিনিয়োগ কমে গেলে উৎপাদনেও কিন্তু একটা বড় প্রভাব পড়ে। একই সঙ্গে যখন উৎপাদন কমে যায়, তখন কিন্তু কারখানার সংখ্যা বন্ধ হতে থাকে। ঠিক এই জায়গাটা যদি থামি একটু জানতে চাই, আপনার প্রতিবেদন থেকে আমি এটি বুঝেছি, এবং আপনি নিজেও যেটি বললেন যে বেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ কমে যাবে, ব্যাংক ঋণ কমে যাবে বেসরকারি খাতে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। সেই ক্ষেত্রে এই পরিস্থিতি সামাল দিতে সরকারের কাছে কোনো ধরনের সমাধান আছে কিনা, বা কি বলছেন সংশ্লিষ্ট? এখন যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে সমাধান একটাই, সেটা হচ্ছে কর বৃদ্ধি করা, বা আমাদের রাজস্ব আহরণের যে ক্ষেত্রটা সেটি আরও বৃদ্ধি করে আরও বেশি রাজস্ব সংগ্রহ করা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে আসলে রাজস্ব আহরণ হচ্ছে না ওই অর্থে, এবং চলতি যে অর্থবছর রয়েছে সেই অর্থবছরে রাজস্ব আহরণের অবস্থা খুবই খারাপ, এবং সামনে যে রাজস্ব আরও খুব বেশি আসবে তেমন কোনো আশাও দেখা যাচ্ছে না। এজন্য বলা হচ্ছে যে সামনের দিনগুলোতে ব্যাংকের উপরে সরকারের নির্ভরতা আরও বাড়বে, এবং সেটি কিন্তু শঙ্কার একটি জায়গা, এবং সরকারের আসলে যাওয়ার আর কোনো রাস্তাও খুব একটি নাই। এটাই হচ্ছে আমাদের অন্যতম বড় সমস্যা, যে আসলে ব্যাংকের উপরে যেভাবে নির্ভর করা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আসলে বের হওয়ারও তেমন একটা রাস্তা নাই। আবার ব্যাংক থেকে যখন টাকা চলে যাচ্ছে, তখন সেটা কর্মসংস্থান সহ নানানভাবে এটার একটা বিরূপ প্রভাব আমাদের অর্থনীতিতে পড়ছে। এই বিষয়টিতেই মূলত আমাদের যে বাজেট ব্যবস্থাপনা এবং টোটাল যে আর্থিক কর্মকাণ্ড, সেই জায়গাটা একটা সংকটের মধ্যে আটকে আছে। তো এটা থেকে উত্তরণের জন্য যেটা একমাত্র পথ, সেটি হচ্ছে যে আমাদের কর বৃদ্ধি করা। সেক্ষেত্রে যারা এখনও করের আওতায় আসেননি তাদেরকে কিভাবে করের মধ্যে নিয়ে আসা যায়। অনেক ক্ষেত্র রয়েছে, অনেক ব্যবসায়িক বিষয় রয়েছে যেগুলো এখনও সরকারের রাজস্ব ব্যবস্থাপনার মধ্যে আসেনি। সেই রাজস্ব ব্যবস্থাপনার মধ্যে আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা এবং বেশি বেশি রাজস্ব সংগ্রহ করার যে কৌশলগুলো আছে সেগুলোকে এখন নির্ধারণ করে রাজস্ব আহরণের জোর দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। যতদিন পর্যন্ত আমরা সেই জায়গাটিতে না যেতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের ব্যাংকের উপরে এই চাপটি থাকবে। এই জন্য খুব দ্রুতই এই বিষয়টি সমাধানের জন্য কার্যকর যে নীতি পরিকল্পনা নেওয়া, সেই বিষয়ে কিন্তু বিশ্লেষকরা বারবার জোর দিতে বলছেন। রেদওয়ানুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।